আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা এবং আমার ছোট ভাই ও বোনেরা, আশা করি ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে তোমাদের বিজ্ঞান অনুসন্ধানী পাঠ বইয়ের চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করা হবে। ক্লাসটি মনোযোগ সহকারে দেখবে। অধ্যায়ের নাম কোষ বিভাজন। কোষ বিভাজন ও তার রকম ভেদ। প্রথমে চলে আসুন কোষ বিভাজন জিনিসটা কি বা কোষ জিনিসটা কি। যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় একটি থেকে একাধিক কোষ, অর্থাৎ একটি অথবা দুটি এরকম ভাবে হতে পারে, একাধিক কোষ তৈরি হয়, তাকে মূলত কোষ বিভাজন বলা হয়। তাকে মূলত কোষ বিভাজন প্রক্রিয়া বলা হয়। অর্থাৎ ধরো এটি একটি কোষ, নিউক্লিয়াস সমৃদ্ধ। সো এখান থেকে ধরলাম আমরা এটা নির্দিষ্ট বিভাজনের মাধ্যমে দুটি কোষ, এরকম একটি দুটি এরকম দুটি নিউক্লিয়াস সমৃদ্ধ, সম্পূর্ণ নিউক্লিয়াস সমৃদ্ধ, বা দুই বা দুইয়ের অধিক এরকম এক্সেট্রা হতে পারে। সো সেই সব কোষ যদি তৈরি হয়, একটি থেকে মূলত প্রথমে একটি বা দুটি তৈরি হয়, সেটা তারপরে ক্রমাগত দুটি থেকে চারটি হতে পারে, কিন্তু মূলত একটি থেকে দুটি প্রথমে থেকে। কিন্তু তোমাদের বইয়ে যেভাবে দেওয়া আছে সেটা হচ্ছে শারীরবৃত্তীয় প্রক্রিয়া একটি থেকে একাধিক কোষ, অর্থাৎ একের অধিক কোষ তৈরির প্রক্রিয়াকে কোষ বিভাজন বলা হয়ে থাকে। তো এই ছিল প্রথমে কোষ বিভাজন জিনিসটা কি। চলো ফিরে আসি, কোষ বিভাজন কয় প্রকার এটাতে আমরা ফিরে আসি। কোষ বিভাজন মূলত তিন প্রকার। নাম্বার ওয়ান, অ্যামাইটোসিস। নাম্বার দুই, মাইটোসিস। and last but not least মিয়োসিস, অথবা ক্ষেত্র বিশেষে বলা হয়ে থাকে মায়োসিস, যেটা তোমাদেরকে বর্তমান অষ্টম শ্রেণীর বই বা পুস্তকের কথা তুমি সেটা পাবে না। এটা উচ্চতর লেভেলে যখন পড়াশোনা করবে, অর্থাৎ ধরো দশম শ্রেণী, নবম শ্রেণীতে অথবা ইন্টারমিডিয়েটে যখন পড়াশোনা করবে, তখন তোমরা জানতে পারবে যে মিয়োসিসকে কেন মায়োসিস বলা হয়ে থাকে। সো আপাতত এই তিনটি কোষ বিভাজন নিয়ে আমরা আলোচনা করব, যেখানে অ্যামাইটোসিস হয়ে থাকে। অ্যামাইটোসিস যেটি হয়ে থাকে আদি এককোষী জীবে, আদি এককোষী জীব, অর্থাৎ ইউনিসেলুলার, যারা যেসব জীব ইউনিসেলুলার এবং আদি এককোষী, অর্থাৎ আদি কোষযুক্ত, যেটাকে আমরা বলে থাকি আদি কোষযুক্ত। আদি কোষযুক্ত মূলত আগের, অর্থাৎ প্রথম দিকে যেটা হচ্ছে প্রকৃত কোষের বিপরীতে আদি কোষ। তো আদি কোষ মূলত এককোষী জীব, আদি কোষী এবং এককোষী ইউনিসেলুলার জীব। এই আদি এবং ইউনিসেলুলার আদি এককোষী জীবের মধ্যে অ্যামাইটোসিস হয়ে থাকে। যারা আদি কোষী এবং এককোষী প্রাণী, তাদের কোষ বিভাজনটা হয়ে থাকে অ্যামাইটোসিস প্রক্রিয়া। Number 2, মাইটোসিস। এটি তোমাদেরকে যেভাবে বলে দেবে প্রকৃত কোষে মূলত, অথবা ক্ষেত্র বিশেষে একটা আদি কোষ হয়ে থাকে, বাট ক্ষেত্র বিশেষে এটি খুবই কম। এটি আদি কোষে খুবই কম, কিন্তু প্রকৃত কোষ হয়ে থাকে, এবং প্রকৃত কোষ থেকে হলে সেটা হবে বহু কোষী। অর্থাৎ মাইটোসিস জীবের যে জীবের কোষ বিভাজনে মাইটোসিস হবে,
সেই জীবের পূর্বশর্ত থাকতে হবে যে সেটি প্রকৃত বা ক্ষেত্র বিশেষে আদিকোষী হতে পারে, কিন্তু তাদের বহুকোষী হতে হবে, অর্থাৎ অনেকগুলো কোষ সমৃদ্ধ যে কোনো একটি কোষ দিয়ে তৈরি না, এরকম বহুকোষী হতে হবে। যে ক্ষেত্র বিশেষে আমরা পলিসেলুলার বলে থাকি, সেটা ছিল মূলত মাইটোসিসের মাধ্যমে, মাইটোসিস বহুকোষী। এবং নম্বর 3 মিওসিস, এটি মূলত অ্যামাইটোসিস এবং মাইটোসিস থেকে সম্পূর্ণরূপে আলাদা। এটি মূলত জনন প্রক্রিয়া অর্থাৎ প্রজনন প্রক্রিয়ায় এই কোষটি ব্যবহৃত হয়। প্রজনন ক্ষেত্রে বা প্রজনন কোষ অর্থাৎ জনন কোষ, হ্যাপ্লয়েড কোষ, সেখান থেকে ডিপ্লয়েড যে সেলটা উৎপন্ন হয় সেটি মূলত হয়ে থাকে মিওসিসের মাধ্যমে। সো এটা আমরা ধরতে পারি প্রজনন ক্ষেত্রে। প্রজনন ক্ষেত্রে যেটি যে কোষ বিভাজন ব্যবহৃত হয় সেটাকে আমরা বলে থাকবো মিওসিস। এখন আমরা ফিরে আসুন কোষ বিভাজনের গুরুত্ব। কোষ বিভাজনের গুরুত্ব, the importance of cell division। প্রথমে নতুন বৈশিষ্ট্য সম্পন্ন অপত্য কোষ উৎপন্ন হবে। নতুন বৈশিষ্ট্য সম্পন্ন অপত্য অর্থাৎ নতুন কোষ উৎপন্ন হবে বা তৈরি হবে। নম্বর 2, এটি মূলত জীবের অভিযোজনে ব্যবহৃত হবে, অর্থাৎ জীবের অভিযোজন ক্ষেত্রে এটি কোষ বিভাজনের গুরুত্ব অনেকটা রয়েছে। জীবের অভিযোজন অর্থাৎ অ্যাডাপ্টেশন এবং বংশ পরম্পরায় বংশ পরম্পরা অব্যাহত, অর্থাৎ পূর্বপুরুষদের অ্যানসেস্টার্স অথবা হেরিটেজ অথবা নিজের মোট কথা নিজের বংশগতি অর্থাৎ নিজের বংশের অথবা নিজের আত্মীয় স্বজন যেমন মা বাবা, দাদা দাদি বা পূর্বপুরুষ যারা আছে তাদের বৈশিষ্ট্যগুলো মূলত বংশ পরম্পরায় অব্যাহত থাকে এবং তার মাধ্যমে জীবের অভিযোজন অর্থাৎ অ্যাডাপ্টেশন, কোনো প্রতিকূল পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নেওয়া, সমাজের সব কিছুর সাথে নিজেকে অ্যাডাপ্ট করে নেওয়া, যে কোনো পরিস্থিতিতে মানিয়ে নেওয়া মানুষের অন্যতম সেটা একটি বিশেষত্ব হচ্ছে। বা যেহেতু কোষ বিভাজন এটা মানুষের মধ্যে বোঝানো হচ্ছে, মানুষ বা প্রাণী যারা স্তন্যপায়ী প্রাণী তাদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিশেষত্ব হচ্ছে যে তারা যে কোনো পরিস্থিতিতে নিজেদেরকে অ্যাডাপ্টেশন অর্থাৎ অভিযোজন করে খাপ খাইয়ে নিতে পারে। এটা আমরা ক্লাস প্রাইমারি ক্লাস থেকে পড়ে আসছি। সো এই দুটি গুরুত্ব হয়ে থাকে। প্রথমটি হচ্ছে নতুন বৈশিষ্ট্য সম্পন্ন অপত্য নতুন কোষ, অপত্য অথবা নতুন কোষ। নতুন বৈশিষ্ট্য সম্পন্ন মানে কি? ধরো তুমি প্রথমে একটি কোষ যেখান থেকে এই কোষ বিভাজনটি হয়েছে সেটি থেকে যদি আমরা ধরি যে বাকি যে কোষ বিভাজনের মাধ্যমে অন্যান্য যে কোষগুলো তৈরি হবে সেটা অবশ্যই অন্য অর্থাৎ নতুন বৈশিষ্ট্য সম্পন্ন হবে, যেগুলো পূর্বের বৈশিষ্ট্যগুলো থাকবে কিন্তু কিছু ডিফারেন্ট ইউনিক বৈশিষ্ট্য সম্পন্ন অথবা আলাদা কিছু অ্যাবিলিটিস অথবা ক্যারেক্টারিস্টিক্স ওই কোষের মধ্যে থাকবে এবং সেটি অপত্য কোষ অর্থাৎ নিউ সেল অপত্য কোষ হিসেবে তৈরি হবে নতুন বৈশিষ্ট্য সম্পন্ন। সো এগুলো ছিল গুরুত্ব কোষ বিভাজন। কোষের গঠনটা যদি তোমাদের দেখিয়ে দিতে পারি আমি, ধরো এটি একটি কোষ, এটি হচ্ছে মূলত নিউক্লিয়াস, বাইরে যে ফোটা ফোটা যেগুলো দেখতে পাচ্ছ গুটি গুটি এগুলো মূলত সাইটোপ্লাজম, এটি মূলত সাইটোপ্লাজম। এবং সেই কোষ নিউক্লিয়াস থেকে এক পর্যায়ে
উৎপন্ন হয় এরকম রাবার ব্যান্ড আকৃতির, যদি ভালো আঁকতে পারি না তবে একটু বুঝলাম। ক্রোমাটিড, এই দুটো মূলত ক্রোমাটিড। এটাকে মূলত পুরোটাকে ক্রোমাটিড বলা হয়ে থাকে এবং সেই ক্রোমাটিড থেকে ক্রোমাটিন উৎপন্ন হয়, সূত্রাকার বা সুতা আকৃতি। সেখান থেকে একটা নির্দিষ্ট পর্যায়ে গোল হিস্টোন উৎপন্ন হয় এবং যে গোলাকার তন্তুর মতো আগে থেকে উপরে সূত্রের মধ্যে থাকে সেটি হয় মূলত ক্রোমাটিন। এবং অবশ্যই হিস্টোন থেকে কয়েকটি সূত্রাকার পর্যায়ে যে একটু সামনে অগ্রসর হয় সেটি উপর দিকে থাকলে ভালো হবে তোমার জন্য। সেটি মূলত আস্তে আস্তে গিয়ে সর্পিল আকার একটি আকৃতি ধারণ করে থাকে, যা মূলত ডিএনএ। এই পুরোটিকে বলা হয় থাকে ডিএনএ। এই ডিএনএ গঠিত হয়। এই হিস্টোন অর্থাৎ ক্রোমাটিডের সূত্রাকার যে অংশ সেখান থেকে ক্রোমাটিন এবং হিস্টোন থাকে, সূত্রের অংশটি এক পর্যায়ে যে বৃহত্তর সামনে যে যখন উন্মুক্ত হয় অর্থাৎ সেখান থেকে অগ্রসর হয়ে পরবর্তী সেটি ডিএনএ হিসেবে কাউন্ট হবে, ডিএনএ উৎপন্ন হয় সেখান থেকে। এবার আমরা ফিরে আসি কোষের মূল দুটি উপাদান। কোষের মূল উপাদান সেটি একটি হচ্ছে দুটি মূল উপাদান, সাইটোপ্লাজম দ্বিতীয়টি হচ্ছে নিউক্লিয়াস। আচ্ছা, সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস কি? কোষের কেন্দ্রে ঘন অস্বচ্ছ অঙ্গাণুটি, অর্থাৎ কোষের কেন্দ্রে একটু আমরা দেখলাম যে এখানে গোলাকার ভিতরে থাকে, যেটা এটি মূলত কোষের ভিতরে যখন তোমরা অনুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে দেখবে, তোমাদের ক্লাস অষ্টম শ্রেণীতে দেখানো হবে না, নবম অথবা দশম শ্রেণীতে ব্যবহারিকের মাধ্যমে তোমাদের সেটি দেখানো হবে। এবং সেটি হচ্ছে যে কোষের মাঝখানে বা কোষের কেন্দ্রে একদম মাঝ বরাবর থাকবে না, কিছু কিছু ক্ষেত্রে কোষের কেন্দ্রে থাকে, ম্যাক্সিমাম ক্ষেত্রে কোষের কেন্দ্রে থাকে, কিন্তু যেগুলো তোমাদের বইয়ে দেওয়া থাকবে, যেগুলো তোমাদের দেওয়া হবে যে বইয়ে যে কোষের উদাহরণগুলো দেওয়া থাকবে সেগুলো তোমাদের মাঝখানে দেখানো হবে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কোষের যেগুলো থাকে সেগুলো হচ্ছে এরকম কেন্দ্রে থাকে নিউক্লিয়াস। তো সেটি ঘন, অর্থাৎ অবশ্যই ঘন হবে এর বৈশিষ্ট্যের মধ্যে, এবং অস্বচ্ছ অর্থাৎ এটি স্বচ্ছতার মধ্যে থাকবে না, যেমন তোমরা ভিডিও দেখতে পাচ্ছ কিছু দানাদার গুটি গুটি আছেন, এই কারণে মূলত এটিকে অস্বচ্ছ বলা থাকে। এই অঙ্গাণুটিকে বলা হয়ে থাকে নিউক্লিয়াস, যেটা আমি একটু আগে দেখে আসলাম। আসলে তোমরা দেখতে আসো। পরবর্তীতে আসি সাইটোপ্লাজম। ইট ওয়াজ নিউক্লিয়াস, সাইটোপ্লাজম। আচ্ছা, আমরা এইটা পুরো যেটা দেখলাম সেখানে কি ছিল, এই অংশটুকু বাদ দিয়ে বাকি বাইরের অংশটুকু যেগুলো আমরা দেখতে পাচ্ছি সেটাকে কি বলবো? অবশ্যই নিউক্লিয়াস যেহেতু দুটি মূল উপাদান নিয়ে গঠিত, নিউক্লিয়াস, বাকিটা হচ্ছে সাইটোপ্লাজম। তো সেই হিসেবে যদি আমরা দেখতে চাই যে বাইরের অস্বচ্ছ অর্থাৎ নিউক্লিয়াসের বাইরে অবস্থিত কোর ঝিল্লি দিয়ে নির্মিত, যেহেতু কোষ অবশ্যই কোর ঝিল্লি দিয়ে নির্মিত থাকবে, কোর ঝিল্লি দিয়ে নির্মিত বাকি আবৃত অংশটুকু, অর্থাৎ এই পুরো বাকি আবৃত অংশটুকুকে আমরা বলবো সাইটোপ্লাজম। এটি হচ্ছে মূলত সাইটোপ্লাজম। এর ভিতরের নিউক্লিয়াসটি বাদে কোর ঝিল্লি আবরণ নির্মিত পুরো কোষের ভিতরে যে অংশটি সেটিকে আমরা বলে থাকবো সাইটোপ্লাজম।
নিউক্লিয়াস কি দিয়ে আবৃত থাকে, অর্থাৎ নিউক্লিয়াস যেহেতু ঘন এবং অস্বচ্ছ, অবশ্যই কোনো কিছুতে এটা আবৃত থাকে, আবৃত না থাকলে কোনো কিছু ঘন বা অস্বচ্ছ হয় না। যেমন তোমার কোনো কিছু যদি দেখো যে একটা প্লাস্টিকের আবরণ যদি দেখো বা প্লাস্টিকের পলিথিনটাই, সেটিতে যদি কোনো কিছুতে আবরণ দেওয়া হয় তখন কিন্তু ঘন দেখা যায়। এটি পরীক্ষার মধ্যে অনেক আসলে অনেক ভুল করে যে ঘন দেখানোর কারণটা কি। আমরা সামনে এই চ্যাপ্টারের প্রশ্ন তো যখন সলভ করবো তখন অবশ্যই জানতে পারবো যে এই কি ধরনের প্রশ্ন হয়, সো সেই প্রশ্নগুলো আমরা সলভ করবো আসলে। সো নিউক্লিয়াস কি দিয়ে আবৃত থাকে, সেটি হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন। বা বাংলায় বলা হয়ে থাকে নিউক্লিয়ার মেমব্রেনকে বাংলায় বলা হয়ে থাকে ঝিল্লি। এবং এই নিউক্লিয়ার ঝিল্লির ভিতরে ভেতর থাকে মূলত বংশগত অর্থাৎ জীবের হেরিডিটারি পদার্থ, যেটাকে অর্থাৎ বংশগতীয় নিয়ামক বস্তু আমরা বলতে পারি, জীবের বংশগতীয় পদার্থ বা বস্তু ডিএনএ দিয়ে তৈরি। অবশ্যই সেকেন্ড ছিল এটা ডিএনএ দিয়ে তৈরি। সেই জিনিসটা হচ্ছে ক্রোমোজোম। এটাকে আমরা দেখে আসলাম যে ক্রোমাটিড, আমরা এটাকে দেখে এসেছি যে ক্রোমাটিন। সো সেই কয়টা জিনিস থেকে আমরা পরবর্তীতে দেখতে পাবো যে ক্রোমাটিড জিনিসটাকে বা ক্রোমোজোম জিনিসটাকে, ক্রোমাটিড থেকে মূলত ক্রোমোজোম উৎপত্তি হয়। সো এই ছিল নিউক্লিয়ার ঝিল্লির ভেতরে জীবের বংশগতি পদার্থ, অর্থাৎ জীবের বংশগতি পদার্থ যেটা ডিএনএ দিয়ে তৈরি, সেটা হচ্ছে ক্রোমোজোম। এটি মূলত নিউক্লিয়ার ঝিল্লির ভিতরে থাকে, যার কারণে কোষ নতুন বৈশিষ্ট্য সম্পন্ন হয়ে থাকে। আচ্ছা, দেন দীর্ঘ ক্রোমোজোম। আচ্ছা, ক্রোমোজোম তো অবশ্যই নির্দিষ্ট আকারের হয়ে থাকে। তো ছোট অথবা দীর্ঘ ক্রোমোজোম আছে, এখানে তোমাদের ছোট ক্রোমোজোমটি সম্পর্কে কিছু বলা হয়নি, বা ক্ষুদ্র ক্রোমোজোম, দীর্ঘ ক্রোমোজোম। দীর্ঘ ক্রোমোজোম অনেক সময় বলা হয়ে থাকে হিস্টোন। হিস্টোন প্রোটিন। হিস্টোন প্রোটিন কণার উপরে পেঁচিয়ে থাকে, হিস্টোন প্রোটিন এই কণার উপরে পেঁচিয়ে থাকে সূত্রাকারে, ক্রোমাটিন। ক্রোমাটিন থাকে এবং সেই ক্রোমাটিন উন্মুক্ত জালিকার মধ্যে থাকে। এটি যেহেতু আমরা একটা কোষের চিত্রের মধ্যে দেখলাম যে সূত্রাকার থাকে, তো অবশ্যই সেটি যদি আমরা অণুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে পাই যে এই কোষের ক্রোমাটিন এটি মূলত জালিকার মধ্যে থাকে, অর্থাৎ এরকম জাল আকৃতির হয়ে থাকে। এটিকে মূলত বলা থাকে ক্রোমাটিন, যেটা কোষের ক্রোমাটিনের নিচে সূত্রাকারে উৎপন্ন শুরু হয়ে থাকে। এখন আবার আমরা ফিরে আসি কোষ বিভাজনের প্রথম প্রক্রিয়া। কোষ বিভাজনের প্রথম প্রক্রিয়াটা আমরা কিভাবে দেখেছিলাম, অ্যামাইটোসিস। এগুলো মূলত সরাসরি বিভাজনের মাধ্যমে,
সরাসরি বিভাজনের মাধ্যমে বংশবৃদ্ধি করে। এই প্রক্রিয়াটিকে বলে দিচ্ছি এই অ্যামাইটোসিস যে প্রক্রিয়ার মাধ্যমে হয় তাকে সরাসরি বিভাজনের মাধ্যমে বংশবৃদ্ধি। এই প্রক্রিয়াটির একটি ছোট্ট সংখ্যা নাম রয়েছে, সেটিকে বাংলায় বলা হয়ে থাকে দ্বিবিভাজন। কি বলা হয়ে থাকে? দ্বিবিভাজন। ইংলিশে যেটি তোমাদের বই লেখা আছে, ইংলিশে বলা হয়ে থাকে বাইনারি ফিশন। বাইনারি ফিশন অর্থাৎ ফিশন অর্থাৎ যেটা গ্রিক শব্দ ফিশন, এটির অর্থ হচ্ছে বিভাজিত অথবা বিভাজন হওয়া বা আলাদা হন। এবং বাইনারি এই শব্দটি অবশ্যই গ্রিক এবং ইটালিক শব্দ, যেটির অর্থ হচ্ছে দ্বি। এই দ্বিবিভাজনের মাধ্যমে অ্যামাইটোসিস প্রক্রিয়া সচল হয়ে থাকে। অ্যামাইটোসিস প্রক্রিয়াটা হয় মূলত সরাসরি বিভাজনের মাধ্যমে বংশবৃদ্ধি, এবং সরাসরি বিভাজনের মাধ্যমে বংশবৃদ্ধি প্রক্রিয়াটিকে বলা হয় থাকে দ্বিবিভাজন অর্থাৎ বাইনারি ফিশন বলা হয় থাকে। এটার কয়েকটি উদাহরণ আমরা দিই যে বাইনারি ফিশনের। অ্যামিবা এটি এক ধরনের অণুজীব অর্থাৎ একদম শৈবাল জাতীয় অণুজীব। দেন ব্যাকটেরিয়া এবং নীলাভ সবুজ শৈবাল। যেটিকে ইংলিশে যদি আমরা বলি ব্লু গ্রিন algae, শর্ট ফর্ম BGA। এই কোডটাকে তোমার মনে রাখতে বলছিলে ABGA, অ্যামিবা, ব্যাকটেরিয়া এন্ড BGA। সেই প্রক্রিয়াটি কোষ কিভাবে এই বাইনারি ফিশনটা হয়ে থাকে তার কয়েকটা প্রমাণ লেখা আছে। সেল বা কোষটি পরিপক্ক হলে ফার্স্ট নিউক্লিয়াস বা প্রথম নিউক্লিয়াসের ভেতর ক্রোমোজোমের ডিএনএ, অর্থাৎ যেটা আমরা বললাম ডিএনএ বস্তু, ক্রোমোজোমের মূল পদার্থ বা ডিএনএ একটি বস্তু যেটা বংশগতিতে সাহায্য করে থাকে, সেই ডিএনএ প্রতিলিপন বা রেপ্লিকেশন। প্রতিলিপনের ইংরেজি হচ্ছে মূলত রেপ্লিকেশন। প্রতিলিপন হয় মূলত ক্রোমোজোমের ভিতরে ডিএনএ প্রতিলিপন বা রেপ্লিকেশন অর্থাৎ প্রতিলিপন হয়। প্রতিলিপন এটা হচ্ছে একটি থেকে আরেকটা অনুরূপ তৈরি হয়, অর্থাৎ যে কোনো একটি কোষ বা কোনো কিছু যদি ডিএনএ প্রতিলিপন তোমরা সমাধান কোনো জায়গায়, সেটি হচ্ছে একটি ডিএনএ থেকে হুবহু আরেকটি প্রতিলিপি বা আমরা বলি না যে কপি পেস্ট, সেই কপি পেস্ট তৈরি ফর্ম অফ ডিএনএ। এটা হলো প্রথম। আমি একটু মুছে দিলে তোমাদের জন্য ভালো হবে বোর্ডের উপর। আমি উপর থেকে মুছে দেখা শুরু করছি, ঠিক আছে? সুবিধাজনক আকৃতি পরিবর্তন করে, যেহেতু ডিএনএ আর ক্রোমোজোম, ডিএনএ পরিবর্তন হওয়া মানে বা ডিএনএ প্রতিলিপন বা কপি পেস্ট হওয়া মানে অবশ্যই ক্রোমোজোমের কপি পেস্ট হন। সো কোষের ভিতরে যদি ক্রোমোজোমটা কপি পেস্ট বা মনে করুন এই একটি ক্রোমোজোম হুবহু আরেকটি ক্রোমোজোম তৈরি হয়েছে, এখন এই হুবহু এই ক্রোমোজোমটার আরেকটা ক্রোমোজোম হুবহু তৈরি হয়েছে,
তো এখন এরকম যদি হয়ে থাকে কোনো একটা কোষের ভিতরে, ধরো কোনো একটা পলিথিন, তার ভিতরে যদি পানি রাখো, তুমি ধরলাম আমি কত 1 গ্লাস পানি রাখলাম, পলিথিনটা বেশি বড় না, তোমার হাতের সমান, তার ভিতরে যদি তুমি আরো 1 গ্লাস পানি ঢালো তাহলে অবশ্যই কি সেটি ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমরা তখন কি করি, কোনো একটি পাত্রে নেওয়ার চেষ্টা করি যেটা অবশ্যই তার থেকে আকৃতিতে বড়, পলিথিনের যে আকৃতিতে বড় হবে। তো অবশ্যই ক্রোমোজোম এবং ডিএনএ দুটোর প্রতিলিপন হওয়ার কারণে কোষের ভিতরে জায়গা বেশি প্রয়োজন হবে, যার কারণে কোষের আকৃতি পরিবর্তন হবে, আকৃতি পরিবর্তন হবে। আকৃতি পরিবর্তন হয়ে আবার একটা নির্দিষ্ট আকৃতিতে যাবে, যে আকৃতি পরিবর্তন করলে তো নির্দিষ্ট যে আকৃতি যাবে সে আকৃতির একটা নাম দেওয়া থাকে। তো সেটাকে প্রকৃতিতে দেখা অনুযায়ী আমরা একটা জিনিসের সাথে নাম দিতে পারি ডাম্বেল আকৃতি, ডাম্বেল আকৃতি, যেটি তোমাদের বই দেওয়া আছে, তোমরা চাইলে দেখতে পারো, ওই ডাম্বেল আকৃতি ধারণ করে। মাঝ বরাবর সংকুচিত হবে, এটি তোমাদের একটু বোঝার একটা বিষয় আছে। মাঝ বরাবর সংকুচিত হবে। যখন তোমরা দেখবে যে ক্লাসে স্যাররা পড়াচ্ছে বা টিচার পড়াচ্ছে, তোমাদের ক্লাসের যে কারিকুলাম ক্লাস অর্থাৎ স্কুলের ক্লাসগুলো, তখন তোমরা দেখবে যে স্যারও তোমাদের কোষটা আঁকে প্রথমে, তা থেকে এরকম একটা কোষের মতো উৎপন্ন করে। প্রথমে যে কোষের ভেতরে নিউক্লিয়াসটি দুইবার বিভাজিত হয়েছে, সেখান থেকে আরেকটা হয়, সেটা হচ্ছে এই নিউক্লিয়াসটা যেহেতু দুটো নিউক্লিয়াস উৎপন্ন হয়েছে, সেখান থেকে এরকম একটা আকৃতি দিয়ে দুটো নিউক্লিয়াস বানিয়ে দেয়। সো এই যে মাঝ বরাবর কোষটি থেকে মাঝ বরাবর যে সংকুচিতটুকু হলো, এইটুকুতে দুই পাশ থেকে চেপে গিয়েছে, আর দুই পাশ থেকে সংকুচিত হয়েছে, সেটাই হচ্ছে মূলত মাঝ বরাবর সংকুচিত হয় কোষে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। Number 4, সংকোচন শেষে মূল দীর্ঘ আকৃতি। নিউক্লিয়াসকে পরস্পর থেকে বিচ্ছিন্ন, এই যে মাত্র যেটা বললাম, যে তোমরা দেখতে পারলে যে কোষ একটি থেকে পরবর্তীতে যখন এই মাঝ বরাবর সংকুচিত হয়, যার কারণে কোষটি ভিতরে নিউক্লিয়াসটা মূল দীর্ঘাকৃতির নিউক্লিয়াস, যেটা দীর্ঘাকৃতির অবশ্যই নিউক্লিয়াসটি কোষের ভিতরে সবচেয়ে বেশি আকৃতির সম্পর্ক থাকে হচ্ছে নিউক্লিয়াস। সেই নিউক্লিয়াসটি পরস্পর বিচ্ছিন্ন হয়ে যায়, অর্থাৎ পরস্পর আস্তে আস্তে আলাদা হতে থাকে, আলাদা হতে হতে এক পর্যায়ে যখন সংকুচিত হয়ে আলাদা একটি কোষে, আমরা সামনের উৎপন্ন দেখবো বা সামনের কোষটা দেখবো, যখন দুটি আলাদা কোষ উৎপন্ন হয় তখন নিউক্লিয়াস দুটি কিন্তু একসাথে বিভাজিত হয়ে যায়, সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে যায়, অর্থাৎ এক পর্যায়ে গিয়ে বিভাজিত হয়ে যায় এবং দুটি নতুন কোষ তৈরি হয়, সেটি আমরা দেখবো সামনে। Number 5, বিশেষ নোট যেটি তোমাদের বললাম, নিউক্লিয়াস বিভাজিত মানে অর্থাৎ কোষের ভিতরে যদি নিউক্লিয়াস মধ্যে বিভাজিত হয় বা সংকুচিত হয়, তাহলে অবশ্যই তো তার ভিতরে যে মূল আরেকটি উপাদান সাইটোপ্লাজম, সেটা তো বিভাজিত হবে। তো সেই সাইটোপ্লাজম বিভাজিত হবে, বিভাজিত হয়। উক্ত প্রক্রিয়া শেষে দুটি ক্ষেত্র বিশেষে, মূলত এখানে দুটি লিখে আমি যেটা মুখে বলে দিচ্ছি, ক্ষেত্র বিশেষে দুটি বিষয়, অর্থাৎ দুটি থেকে যদি হয় তাহলে অবশ্যই চারটি হবে, চারটি থেকে অবশ্যই আটটি হবে, এভাবে হয়ে থাকে। তো দুটি পূর্ণ অপত্য কোষ উৎপন্ন হয়।
মাত্র যে চিত্রটি দেখলাম সেখান থেকে যে সংকুচিত যে চিত্রটি দেখিয়েছিলাম কোষে, সেখান থেকে নিউক্লিয়াস বিভাজিত হওয়ার পর দুটি আলাদা নিউক্লিয়াস সমৃদ্ধ কোষ উৎপন্ন হয়। এটি হচ্ছে সেই প্রক্রিয়া। এটা তো আমরা দেখলাম এক কোষ, অর্থাৎ অ্যামাইটোসিস যেহেতু কোষ বিভাজন হয়ে গেছে, অ্যামাইটোসিস কোন কোষ হয়? অবশ্যই এক কোষ হয়। সো আরেকটা যেটা বাকি আছে বহুকোষী কোষ বিভাজন, বহুকোষী জীবের কোষ বিভাজন। বহুকোষী কোষ বিভাজন মূলত যে বাকি দুটি থাকে অ্যামাইটোসিসের পরবর্তীতে মাইটোসিস এন্ড মিয়োসিস, এই দুটি কোষ বিভাজন হয়। দেখো তোমাদের মধ্যে প্রশ্ন থাকতে পারে যে হ্যাঁ অ্যামাইটোসিসে কি মাইটোসিস অথবা মিয়োসিস কোষ বিভাজন হয়? তোমাদের কাছে তাহলে প্রশ্ন আমি দিয়ে দিই যে এককোষী কোষে অর্থাৎ এককোষী একটি জীব, তার ভিতরে তুমি কিভাবে মাইটোসিস কোষ বিভাজন করবে? তার আগে তোমাদের প্রথমে বুঝে দিই মাইটোসিস কোষ বিভাজন কি। এটি হচ্ছে মূলত একটি থেকে দুটি, দুটি থেকে চারটি, এটা তোমরা শর্টকাটে মনে রাখবে, দুটি থেকে চারটি, এভাবে অর্থাৎ ধারাবাহিক একটি ক্রম পর্যায়ের মাধ্যমে যে কোষ বিভাজন হয় সেটিকে মূলত আমরা মাইটোসিস বলে থাকি। কিন্তু এটি মূলত লেখার জন্য সংজ্ঞা না, এটা জাস্ট বোঝার জন্য যে একটি থেকে দুটি কোষ উৎপন্ন হলে সেটি মাইটোসিস, আবার দুটি থেকে চারটি, চারটি থেকে আটটি, আটটি থেকে 16টি, 16 থেকে 32টি, এভাবে যদি হয় তাহলে সেটি হবে মূলত মাইটোসিস, যা একটি নির্দিষ্ট ধারা বা ক্রমের মাধ্যমে যা অগ্রসর হয়ে কোষ বিভাজন হয়েছে সেটি হবে মূলত মাইটোসিস। আর মিয়োসিস হচ্ছে, এটা একটু কমপ্লিকেটেড যদি তোমাদের সংজ্ঞার ভাষায় বলছি, বাট তোমাদের যদি নর্মাল ভাষায় বলছি, এখানে মাতৃকোষ অর্থাৎ অপত্যকোষ দুইবার বিভাজিত হয় এবং ক্রোমোজোম একবার বিভাজিত হয়, অর্থাৎ এটিকে মূলত হ্রাসমূলক বিভাজন বলা হয়ে থাকে। এটি মূলত এমন না যে এক থেকে দুটি, দুই থেকে চারটি বা এক থেকে একটি, দুটি থেকে দুটি এরকম। এটি মূলত তোমরা মনে রাখবে যে অপত্যকোষ বা মাতৃকোষ একবার, মাতৃকোষ দুইবার, লিখে দিই মাতৃকোষ দুইবার, ক্রোমোজোম একবার বিভাজিত হয়। আশা করি তোমরা বুঝতে পারছো। এই শর্ট মিনিটে জাস্ট তোমরা যদি মনে রাখতে পারো তাহলে তোমাদের কাছে মূলত ধারণা এসে যাবে যে মিয়োসিস আর মাইটোসিস কোষ বিভাজন, এটি কিন্তু কোনো রকমের ডেফিনেশন না, ডেফিনেশন আমরা পরবর্তীতে আসছি। নাও ইউ হ্যাভ টু ডিফাইন ইট। আরেকটা জিনিস তোমরা যদি বলতে পারো যে কোষের মাধ্যমে, কোষের আগে যে প্রথম কোষ তৈরির প্রথম যে প্রক্রিয়াটা সেটার মধ্যে একদম ফার্স্ট এলিমেন্ট হচ্ছে ভ্রূণ। এখন সেই ভ্রূণ জিনিসটা কি? সম্পূর্ণ বিকশিত না হওয়া প্রাণী, সম্পূর্ণ বিকশিত না হওয়া প্রাণী, এটিকে মূলত বলা থাকে ভ্রূণ, যার মাধ্যমে কোষ প্রক্রিয়া বা কোষের গঠনটা মূলত শুরু হয়। এটি মূলত এই সম্পূর্ণ প্রক্রিয়াটি যে প্রক্রিয়া বিভাজিত হয় সেটি মাইটোসিস। এটি ভালো তোমার মনে রাখতে পারো। আর মাত্র যেটা বললাম তোমাদেরকে, চলজননকারী অর্থাৎ যৌন অথবা অযৌন জননকারী, জনন কোষীয়, আচ্ছা জননকারী লেখা হতে পারে, জননকারী, কারণ কোষীয় পরবর্তী আমরা সেটা সম্পর্কে জানবো, বাট জননকারী, জনন কোষীয় মাতৃকোষ,
জন্মকারী মাতৃকোষ বিভাজিত হওয়ার প্রক্রিয়া, এখানে আমরা লিখে দিচ্ছি বিভাজিত, মিওসিস। কি যৌন জন্মকারী মাতৃকোষ বিভাজিত হয় মূলত মিওসিস প্রক্রিয়ায়, এবং সম্পূর্ণ বিকশিত না হওয়া প্রাণীকে যেহেতু ভ্রূণ বলে, সেই ভ্রূণ যে প্রক্রিয়ায় তৈরি হয়, অর্থাৎ